চ্যাপ্টার 2 সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে চ্যাপ্টার 2 এর আমরা এখানে দেখাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্ক কি সেটা আমরা দেখেছিলাম। কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব, নেটওয়ার্ক সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। গত ক্লাসে আমরা নেটওয়ার্ক টপোলজি দেখেছিলাম, বাস টপোলজি দেখেছিলাম, রিং টপোলজি দেখেছিলাম। আজকে আমরা আরো ডিটেলস জানবো, রিং টপোলজি, বাস টপোলজি সম্পর্কে আরো ডিটেলস আমরা জানবো। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই টপোলজি গুলো সম্পর্কে আমরা যেহেতু জানবো, সেহেতু আমার নাম হচ্ছে নাজিরুজ্জামান, সংক্ষেপে নাজির জামান স্যার, সবাই জানো। আমি লেকচারার আইসিটি নারায়ণগঞ্জ কলেজের। আমরা আজকে দেখবো নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক। গত ক্লাসে এগুলো আমরা পড়িয়েছিলাম। হ্যাঁ, এই বিষয়ে আমরা যা যা শিখবো সেটা আমরা একটু বলে নেই। গত ক্লাসে আমরা বলেছিলাম, আজকেও বলে নেই। গত ক্লাসের পর থেকে আজকে আমরা শুরু করব। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, ব্যবহার, উদ্দেশ্য, স্থাপন জানবো। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ জানবো। নেটওয়ার্কের মৌলিক উপাদান জানবো। এছাড়া নেটওয়ার্কিং টপোলজি সম্পর্কে আমরা জ্ঞান করব, ধারণা লাভ করব। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস, মডেল, সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ক্লাউড কম্পিউটিং আমরা গত ক্লাসে শিখি নাই। আমরা একটু জাস্ট নেটওয়ার্কের ধারণাটা দিয়েই আমরা নেটওয়ার্ক টপোলজির মধ্যে চলে যাব। তো নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হচ্ছে একাধিক কম্পিউটার। দেখো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, এটা আমরা গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম। আজকে একটু ধারণা দিব, কারণ টপোলজির জন্য তোমাকে এই ধারণাটা অবশ্যই লাগবে। টপোলজির জন্য এই ধারণাটা তোমার কি লাগবে? অবশ্যই লাগবে। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযোগ, একটার সাথে আরেকটার সংযোগকে বলা হচ্ছে আন্তঃসংযোগ। হ্যাঁ, আন্তঃসংযোগ, ইন্টারকানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করে। হ্যাঁ, রিসোর্স, তথ্য শেয়ার করে। দেখো একটা একের সাথে সম্পর্ক আছে। একটা ডিভাইসের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করে আমি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম ভাবে কম্পিউটারগুলোর মধ্যে আমি ডেটা শেয়ার করতে পারবো, ট্রান্সফার করতে পারবো। তার মানে একটা থেকে আমি আরেকটার মধ্যে ট্রান্সফার করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আমরা গত ক্লাসে পড়েছিলাম, কম্পিউটার নেটওয়ার্ক গুলো দেখেছিলাম। হ্যাঁ, এরকম ভাবে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, ব্যবহার, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে এগুলো আমরা দেখবো না, আজকে সরাসরি আমরা চলে যাব কিভাবে টপোলজির মধ্যে চলে যাব। আমরা টপোলজি গুলো, আচ্ছা, মডেম নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। মডেমের পরে আমরা বাকিটা আলোচনা করব। মডেম, মডেম কি? হ্যাঁ, মডেম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক উপাদানের স্থাপনের যন্ত্রপাতি। কিছু আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে, শেষের দিকে আমরা করেছিলাম মডেম। মডেম কি? মডেম হচ্ছে একটি ডিভাইস, যে ডিভাইসের মধ্যে অ্যানালগ সংকেতকে ডিজিটাল করবে এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ করবে, সেটা হচ্ছে মডেম। মডেম কি করে? ডিজিটাল সংকেতকে অ্যানালগ করে এবং অ্যানালগ সংকেতকে কি করে? ডিজিটাল সংকেতে রূপান্তর করে। হ্যাঁ, মডেম। তো মডেম শব্দটি আসছে মডুলেশন শব্দ থেকে। মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম থেকে নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। নেটওয়ার্কের তথ্যাবলী আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদেরকে আরেকটু ইনফরমেশন আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে, যেমন আমি কিন্তু একটা গ্রুপের মধ্যে, আমি সব গ্রুপের মধ্যে দিতে পারি না। একটা গ্রুপের মধ্যে আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, সায়েন্সের গ্রুপের মধ্যে লিঙ্কটা পাঠিয়েছি। তো যারা যারা আমার সাথে যুক্ত হতে চাও, যুক্ত হতে পারো। আমি লিঙ্ক পাঠিয়েছি, লিঙ্কে তুমি ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমার সাথে। আমরা আগামী ক্লাসে যেই কাজটা করব, আমি চিন্তা ভাবনা করতেছি যে কোনো এক টিচারের সাথে আমরা যুক্ত হব। যুক্ত হয়ে, যেমন আমি আছি, এক টিচার, আরেক টিচার যুক্ত হবে। যুক্ত হয়ে তোমাদেরকে ইনফরমেশন গুলো জানিয়ে দিবে যে, ধরো একটা ইংলিশ টিচারের সাথে যুক্ত হলাম বা একটা বাংলা টিচারের সাথে যুক্ত হলাম, তো তোমাদের সিলেবাসটা কতটুকু এই সরাসরি তোমাদেরকে জানিয়ে দিল। তো আগামী ক্লাসে আমরা এরকম করার চিন্তা ভাবনা করতেছি। আজকে তোমাদের জন্য পার্টিসিপেট করতে পারো তোমরা আমার সাথে। সেটা হচ্ছে সায়েন্সেরদেরকে আমি জানিয়ে দিয়েছি, লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি অলরেডি। সায়েন্সের গ্রুপে, একাদশ শ্রেণীর সায়েন্স গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। বাকি গ্রুপের লিঙ্কগুলো আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে পাঠাবো, ডে বাই ডে পাঠাবো। যারা যুক্ত হতে চাও, যুক্ত হতে পারো। সায়েন্সে যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপের মধ্যে গিয়ে জাস্ট স্টেম ওয়ার্ডে ক্লিক করলেই তুমি যুক্ত হয়ে যেতে পারবা আমাদের সাথে। ওকে, তাহলে মডেম শব্দটি ওই মডেম, মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। তাহলে এই নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে।
নেটওয়ার্কিং তথ্যাবলী আদান প্রদানের ক্ষেত্রে মডেমের গুরুত্ব অপরিসীম। মডেম দুই ধরনের হয়ে থাকে স্যার। মডেম কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। মডেম কয় ধরন? দুই ধরন। একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। মডেম কয় ধরন স্যার? দুই ধরন। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা কি স্যার? এক্সটার্নাল মডেম। তাহলে ইন্টারনাল মডেম কোনগুলো? যেগুলো কম্পিউটারের অভ্যন্তরে থাকে, ভিতরে থাকে, সেগুলো হচ্ছে ইন্টারনাল মডেম। ঠিক আছে, যেগুলো ভিতরে থাকে সেগুলো কি বলা হয়? ইন্টারনাল মডেম। আর যেগুলো কম্পিউটার বাইরে একদম আউটসাইডে থাকবে সেগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল মডেম। আমরা দেখি মডেম দুই ধরনের, ইন্টারনাল এবং এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম দেখলাম, তার সাথে সাথে আমরা দেখছি ইন্টারনাল মডেম হচ্ছে এরকম। একটু ছবিটা দেখি। আমাদের যাদের বাসায় পিসি আছে, হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার যাদের আছে, তাদের কম্পিউটারে অনেকে তুমি যদি রিকোয়ারমেন্ট দাও যে যেখান থেকে তুমি কিনবা পিসিটা, যদি বলো যে ভাই আমি একটা ইন্টারনাল মডেম আমার লাগবে, তখন সেই একটা স্লটের মধ্যে এই ইন্টারনাল মডেমটা সংযুক্ত করে নিবে। সংযুক্ত করে দিলে তখন তুমি মডেমের কাজ চালাতে পারবা। বুঝছো? এটাকে বলা হচ্ছে ইন্টারনাল মডেম। তাহলে আমরা একটু দেখি ইন্টারনাল মডেমটা কি, সেটা আমরা একটু বুঝি। ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ, মানে মডেমটা হচ্ছে একটা কার্ড, এক ধরনের কার্ড। এই কার্ড পিসির মাদারবোর্ডে এক্সপানশন স্লটে লাগানো থাকে। তার মানে আমরা কি পেলাম? ইন্টারনাল মডেমটা কই লাগানো থাকে? মাদারবোর্ডে লাগানো থাকে। কোন জায়গায় লাগানো থাকে? মাদারবোর্ডের এক্সপানশন স্লট, যেটা অতিরিক্ত যে একটা স্লট থাকে মডেমের জন্য, সেই স্লটের মধ্যে এটা লাগানো থাকে। তখন এই লাগানো থাকলে এই মডেম দিয়ে আমরা কি করতে পারি? মডেমের কাজগুলো আমরা করতে পারি, যেটা আদান প্রদান করতে পারি ইন্টারনাল মডেমের মাধ্যমে। এরপর আমরা দেখি এক্সটার্নাল মডেম। আসলে এক্সটার্নাল মডেম কি বলছে? এক্সটার্নাল মডেম, এই মডেম কেবলের সাহায্যে কম্পিউটারের কমিউনিকেশন পোর্টের সাথে বাইরের দিক থেকে সংযুক্ত করা হয়, একে এক্সটার্নাল মডেম বলে। আমি বাইরের কমিউনিকেশন ইউএসবি পোর্ট দিয়ে আমি বাইরে সংযুক্ত করলাম, সেটা হচ্ছে এক্সটার্নাল মডেম। বাইরে পোর্টের মাধ্যমে সংযুক্ত করব যে মডেমটা, আমরা একটা ছবি দিয়ে রেখেছি এক্সটার্নাল মডেমের ছবি। আমি কম্পিউটার যে পোর্ট আছে সেই পোর্টের সাথে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের সাথে আমি এক্সট্রা ভাবে লাগাবো এই এক্সটার্নাল মডেম। এই মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে যে ইন্টারনাল অ্যানালগ সংকেতকে ডিজিটাল করবে এবং ডিজিটাল সংকেতকে কি করবে? অ্যানালগ সংকেতে রূপান্তর করবে মডেম। তাহলে মডেমের কাজ কি? ডিজিটালকে অ্যানালগ এবং অ্যানালগকে কি করে? ডিজিটালে রূপান্তর করে মডেম। এবার লক্ষ্য করে দেখো, তাহলে ডিজিটালকে অ্যানালগ, ধরো তুমি একটা ছবি তুলেছো, এই তোমার ছবিটা হচ্ছে ডিজিটাল সাইন বা ডিজিটাল, এটাকে আমি আরেক কম্পিউটার পাঠাবো। আরেক কম্পিউটার পাঠালে তো ছবিটা তো সরাসরি যাবে না। এটাকে মডেম কি করে? 0101 এ কনভার্ট করে অ্যানালগে নিয়ে আসে। আর যখন এটা অ্যানালগে নিয়ে আসবে, এই মডেমটা কি করছে? কেবল দিয়ে, কেবল ছাড়া ওয়্যারলেস মডেম, যেগুলো মডেম তো ওয়্যারলেসই হবে, তো এই মডেমটা কি করতেছে? আরেকটা মডেমের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। ওই মডেমের সাথে সংযুক্ত হয়ে গেলে কি হচ্ছে? ওই অ্যানালগটাকে, সেই মডেম পাঠাচ্ছে অ্যানালগ, ওই মডেম অ্যানালগটাকে ডিজিটাল করছে, ডিজিটাল করে সে আবার ছবিতে রূপান্তর করছে। তো সে কম্পিউটার প্রদর্শন করছে ছবি। আমি পাঠালাম ছবি, ওই কম্পিউটারে গিয়ে প্রদর্শন হলো ছবি। তাহলে ছবি টু ছবি হয়ে গেল, মাঝখানে কিন্তু অ্যানালগ সংকেতে কাজ হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাই নাই, মডেম সেই কাজটা করেছে। তাহলে মডেম কি করে? অ্যানালগ সংকেতকে ডিজিটাল করে, ডিজিটালকে অ্যানালগ করে। দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাইছি, প্রেরক এবং প্রাপক। প্রেরক থেকে যাচ্ছে ডিজিটাল সাইন, প্রেরক থেকে যাচ্ছে কি? ডিজিটাল সাইন। ডিজিটাল সাইন মডেম কি করছে? মডেম পাইছে, এটা মডেম পাইয়া কি করতেছে? এটাকে অ্যানালগ নিছে। অ্যানালগ নিয়ে কি করছে? যে টেলিফোন তারের মাধ্যমে বা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে মডেমের, ওয়্যারলেস মডেমের মাধ্যমে আরেক মডেমের কাছে পাঠাচ্ছে। পাঠাইলে সে কি করলো? সে আবার কি করলো? এরকম ভাবে ডিজিটাল অ্যানালগটাকে কি করলো? ডিজিটালে রূপান্তর করলো, করে প্রাপকের কাছে, কম্পিউটারের কাছে পৌঁছে দিল। তার মানে ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে মডেম আবার ডিজিটালে রূপান্তর করে, সেটাকে বলা হচ্ছে মডেমের কাজ। ওকে, মডেম আমরা দেখলাম। এরপর দেখবো হাব। হাব কি? এইচইউবি হাব। হাব দেখো একটু। হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের মধ্যে একটি সাধারণ কানেকশন পয়েন্ট। তাহলে হাব কি? এটি কানেকশন পয়েন্ট। হ্যাঁ, হাব কি হচ্ছে? কানেকশন পয়েন্ট। আমাদের সাথে অনেকেই আছো, আমাকে সালাম জানিয়েছো। মাকসুদুল ইসলাম মাসুম আছো, হ্যাঁ, সালাম জানিয়েছো, রোল নাম্বার লিখেছো। ওকে, গুড। মাকসুদুল, তুমি তো সায়েন্সে পড়ো, তোমাদেরকে তো আমি ইয়ে পাঠাইছি, লিঙ্ক পাঠাইছি। তোমরা তো ইচ্ছা করলে জয়েন হতে পারো আমাদের সাথে। হ্যাঁ, ওয়াসকরণী আছো, আনিকা ইসলাম আছো, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। সজীব ইসলাম সাজু আছো। এরপরে অর্পিতা মেঘলা আছো। এরপরে আছো মাহমুদ আছো, আশি আছো, এরকম ভাবে প্রান্ত আছো, অনেকেই আছো। নোহা বিনতে আছো। তো অনেকেই আমাদের সাথে আছো।
থাকো এবং আমাদের পড়াটা শেয়ার করে দিলে অন্যরা উপকৃত হতো। ওকে, করণিকা, নওশিন, মুন আছো, এছাড়া সামিয়া সামিয়া আছো, সাবা আছো, আলিফুল ইসলাম, মিজু আছো। ওকে, অনেকে আছো, আলহামদুলিল্লাহ, অনেকেই দেখছো। যাই হোক, তোমাদেরকে যারা দেখছো আমাদের সাথে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আশরাফুল রাফি আছো, অনেকে আছো। হ্যাঁ, তোমরা যদি শেয়ার করে দাও চ্যাপ্টার 2 এর এই পড়াটুকু, তাহলে অনেকে উপকৃত হতো। আমরা দেখো হাব পড়ছিলাম, কি পড়ছিলাম স্যার? হাব, HUB, হাব। হাব কি? হাব হলো নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট। কানেকশন পয়েন্ট মানে হচ্ছে যে এই জায়গায় এসে কম্পিউটারগুলো কানেক্ট হয়, এই জায়গা থেকে কানেক্ট হয়ে আমরা ট্রান্সফার করতে পারি ডেটাগুলো। ধরো 10টা কম্পিউটার এই হাবের মধ্যে কানেক্ট করে দিলাম, তাহলে 1 নাম্বার কম্পিউটার থেকে 2 নাম্বার কম্পিউটার আমি ডেটা ট্রান্সফার করতে পারবো। আবার 2 থেকে 3-এ ট্রান্সফার করতে পারবো, 3 থেকে 4-এ যাবে, 4 থেকে 5-এ যাবে, 5 থেকে আবার 1-এ আসবে। এই যে এই যে ট্রান্সফার হচ্ছে এই তথ্যগুলো, ধরো আমি আরেকটু বুঝাই তোমাকে সহজ করে। আমি একটা সিভি তৈরি করেছি, হ্যাঁ। এই সিভিটা এখন আমি চাচ্ছি যে সিভিটা আমার কম্পিউটার নাম্বার হচ্ছে 5, 5 নাম্বার কম্পিউটার আমার সিভিটা আছে। এখন আমি চাচ্ছি যে 1 নাম্বার কম্পিউটার আমার সিভিটা নিয়ে যাব। তাহলে আমি যদি হাবের সাথে যদি আমার কানেক্ট থাকে, তাহলে মানে আমার একটা নেটওয়ার্ক করা হয়ে গেল। আর নেটওয়ার্ক যেহেতু হয়েছে, সেহেতু আমি কি করতে পারি, জাস্ট ক্লিক করব 1 নাম্বারটার মধ্যে লিখে আমার ডেটাগুলো, আমার সিভিটা চলে যাবে 1 নাম্বারে। এখন 1 নাম্বার থেকে আমি চাচ্ছি এটা 9 নাম্বার কম্পিউটার নিয়ে যেতে, জাস্ট আমি 9 নাম্বার কম্পিউটার লিখে ক্লিক করব, 9 নাম্বারে চলে যাবে। এই যে ট্রান্সফার হচ্ছে, 1 থেকে 5 যাচ্ছে, 5 থেকে আবার 9 যাচ্ছে, আদান প্রদান হচ্ছে, এটা কিন্তু আমি হাবের কারণে পারছি। হাব যদি না থাকতো তাহলে কিন্তু আমি 1 থেকে 9 নিতে পারতাম না। তখন আমাকে নিতে হলে কি করতে হইতো? তখন আমাকে নিতে হলে অবশ্যই পেন ড্রাইভ ব্যবহার করতে হইতো অথবা মেইল করতে হইতো। কিন্তু এখন আমাকে এই কাজটা করতে হচ্ছে না। দেখো আমি পয়েন্টগুলো দিয়ে রাখছি, ওই যে হলুদ পয়েন্ট দিয়ে লাল পয়েন্টগুলো বিভিন্ন কম্পিউটার মধ্যে আমরা চলে যাচ্ছে। তার মানে হাবের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারি। ওকে, তাহলে ল্যানের সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। ওকে, আমরা হাব দেখলাম। হাবের কিছু সুবিধা আছে, হ্যাঁ। এই আমরা একটা হাবের চিত্র দেখাইলাম তোমাদেরকে। এটা হচ্ছে হাব, তোমরা জেনে রাখো, দেখে রাখো। হাব, হাবের চিত্র। হাবের দাম কম, হাবের দাম তুলনামূলকভাবে কম। বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে, হ্যাঁ, বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে হাব, হ্যাঁ। বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে হাব। তারপরে আছে এরকম ভাবে হাবের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা একটু দেখি। নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি পায়। নেটওয়ার্কে কি হয় স্যার? ট্রাফিক বৃদ্ধি পায়, মানে নেটওয়ার্কে একটু ঝামেলা হয়। যে হাবের মাধ্যমে করলে অসুবিধা কি, আমি ডেটা ট্রান্সফার করতে গেলাম, এখানে অনেকগুলো পোর্ট, তো অনেকগুলো পোর্ট ট্রান্সফার হইতে একটু সময় লেগে যায়। হ্যাঁ, ডেটা আদান প্রদানের বাধার সম্ভাবনা থাকে, ডেটা আদান প্রদান করতে গিয়ে এটা বাধা হইতে পারে। এরপর হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, ফিল্টার করা সম্ভব হয় না। এই ছিল হাবের কিছু অপ্রয়োজনীয়তা। এবার আসলে সুইচ কি? হাব সুইচ কাছাকাছি, হ্যাঁ, এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। হ্যাঁ, হাব সুইচ কাছাকাছি, অল্প একটু পার্থক্য। হ্যাঁ, সেই পার্থক্যটা আমরা একটু দেখবো এখন। দেখো সুইচ আমরা দেখাচ্ছি, সুইচের চিত্র দেখাইলাম। সুইচের সুবিধাটা কি সেটা একটু দেখি আমরা। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, হ্যাঁ। যেমন আগেরটা ছিল একটু বাধা ছিল, এটা বাধা সম্ভাবনা। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। অসুবিধাটা আমরা দেখি। অসুবিধা হচ্ছে সুইচের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধা হাবের তুলনায় কিছুটা মূল্য বেশি। এই জায়গায় অসুবিধাটা, হ্যাঁ, সুইচের তুলনায় কি হচ্ছে, সুইচের মূল্যটা একটু বেশি। হাবের তুলনায় কি স্যার? সুইচের মূল্যটা একটু বেশি স্যার, হ্যাঁ, এই অসুবিধাটা আছে। এছাড়া ডেটা ফিল্টারিং সম্ভব নয়, হ্যাঁ, যেমন হাবের মধ্যে ডেটা ফিল্টারিং করা যায়, এটার মধ্যে ডেটা ফিল্টারিং সম্ভব নয়। ওকে, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, মানে কনফিগারেশন এরকম ভাবে আমরা কানেক্টিভিটি বা কনফিগারেশন করা তুলনামূলকভাবে একটু জটিল হয়। ওকে, হাব এবং সুইচের পার্থক্য। আমরা হাব এবং সুইচের পার্থক্য দেখব। ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটার সবগুলো পোর্টে পাঠায়। দেখো এই যে আমরা বললাম যে পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য, বেশি না কিন্তু অল্প একটু পার্থক্য। দুইটার মধ্যে পার্থক্য কি? অল্প একটু। ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটার গুলোর মধ্যে পোর্টে পাঠায়, আর সুইচে কি বলে, প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা কম্পিউটারের সুনির্দিষ্ট পোর্টে পাঠায়। তার মানে একটা নির্দিষ্ট পোর্টে পাঠাবে। আর কি করে, আর হাব কি করে, সবগুলোর মধ্যে পাঠাবে, তারপর যেটার মধ্যে দরকার সেটার মধ্যে যাবে। আর সে কি করবে, যেটার মধ্যে পাঠানো দরকার শুধু সেটার মধ্যে পাঠাবে। সময় বেশি লাগে, যেহেতু সবগুলোর মধ্যে পাঠাচ্ছে, সবগুলো থেকে সিলেক্ট হয়ে একটার মধ্যে যাচ্ছে, সময়টা বেশি লাগতেছে, এটা সময়টা কম লাগে।
এটার মূল্য কম, এটার মূল্য তুলনামূলকভাবে বেশি, পোর্ট কম থাকে হাবের মধ্যে, পোর্টে তুলনামূলকভাবে কম থাকে। তোমরা ছবিতেও দেখেছো হাবের মধ্যে পোর্টের সংখ্যা কম, কিন্তু এরকম ভাবে সুইচের মধ্যে পোর্টের সংখ্যা একটু বেশি থাকে। ওকে স্যার, এই পার্থক্যটা একটু দেখো। হ্যাঁ, তাহলে পার্থক্যটা আমরা একটু দেখলাম। পার্থক্যটা ছিল এরকম, ডেটা সিগন্যালের প্রাপক কম্পিউটারগুলো পোর্টে পাঠায়, আর এটা হচ্ছে সুনির্দিষ্ট পোর্টে পাঠায়। সময় বেশি লাগে, এটা সময় কম লাগে, সুইচে সময় কম লাগে। তুলনামূলকভাবে সুইচের সুবিধাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুলনামূলকভাবে মূল্য কম, এটা হচ্ছে মূল্য বেশি, এটা হচ্ছে পোর্ট কম থাকে, আর এটা হচ্ছে পোর্ট বেশি থাকে। ওকে, আমরা এই পার্থক্যটা দেখলাম। পার্থক্যটা তোমরা এরকম ভাবে লিখে রাখবে। ওকে, রাউটার, এই যে একটা রাউটার আমরা দেখাচ্ছি, রাউটার এটা আমাদের পড়া লাগে না, পড়ানো লাগে না স্যার। কারণ কি, রাউটার সবার বাসায় বাসায় আছে। তারপরেও আমরা যেহেতু রাউটার আমাদের বইয়ে আছে সেহেতু আমরা পড়াচ্ছি। রাউটার কি? এটি একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল ও ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্কের সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানে ব্যবহার করে। সেগমেন্টের মধ্যে কি করে? ডেটা আদান প্রদানের মধ্যে ব্যবহার করে থাকে। তাহলে আমরা কি দেখছি? রাউটার হচ্ছে এটি একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল ও ফিজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ, লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্কের সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। তার মানে নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকবে। দেখো, রাউটারের কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। রাউটারের সুবিধা, 1 নম্বর সুবিধা আসো, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। মানে ডেটা আমি এক জায়গা থেকে আজকে ট্রান্সমিট করব, হ্যাঁ, ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে বাধার সম্ভাবনা, আমার রাউটার দিয়ে আমি ইন্টারনেট ব্যবহার করে আমি কম নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করছি। আমার ডেটা ট্রান্সফার করলে কি হয়, এটা কি হচ্ছে, ডেটা ট্রান্সফার করলে এটার বাধার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, এরপর ডেটা ফিল্টারিং সম্ভব হয়, ফিল্টারিং করা যায় ডেটা। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে। হ্যাঁ, অন্যান্য নেটওয়ার্কও সংযুক্ত করতে পারে রাউটারের মাধ্যমে। ওকে, রাউটারের কিছু পর্যন্ত আমরা দেখলাম। রাউটারের কিছু অসুবিধাও আছে। আমরা ভিন্ন ভিন্ন রাউটারের ছবি নিয়ে আসছি। রাউটারের দাম বেশি, হ্যাঁ, রাউটারের দাম কিন্তু বেশ ভালো বেশি। হ্যাঁ, রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না। মানে একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া আরেকটা প্রোটোকলে আমি ব্যবহার করতে পারবো না রাউটার। হ্যাঁ, কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল, হ্যাঁ, ধীর গতি সম্পন্ন। অন্যান্য সুইচ এবং হাবের তুলনায় রাউটারটা ধীর গতি সম্পন্ন। ওকে, এবার আমরা দেখবো গেটওয়ে। আমরা কিছু ডিভাইস দেখলাম। প্রথম আমরা দেখেছিলাম হাব, এরপর দেখেছি সুইচ, এরপর দেখলাম রাউটার। রাউটারটা আমি বেশি দেখালাম না, রাউটার তোমার সবার বাসায় বাসায় আছে, সেজন্য রাউটারটা দেখলাম। এবার দেখি আমরা গেটওয়ে। গেটওয়ে কি সেটা আমরা একটু দেখি। গেটওয়ে একটি নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। তার মানে গেটওয়ে কি একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে? গেটওয়ে কি স্যার একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে দেয়? হ্যাঁ, সেটা হচ্ছে গেটওয়ে। তাহলে আমরা দেখছি গেটওয়ে কি একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতেছে। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস বা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে, এবং অর্থাৎ এক প্রোটোকলকে অন্য আরেক ধরনের প্রোটোকলের সাথে সংযুক্ত করে। তাহলে এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে এটা কি করে? সংযুক্ত করে দেয়। হ্যাঁ, হচ্ছে গেটওয়ে। গেটওয়ের কিছু সুবিধা আছে। গেটওয়ের সুবিধা আমরা দেখি। দেখো, গেটওয়ে আমরা পাশে একটা চিত্র দিয়েছি। গেটওয়ে একটা চিত্র দিয়েছি, পাবলিক আইপি অ্যাড্রেস যেটা। এবার দেখো, আইপি অ্যাড্রেসের সাথে আমরা গেটওয়ে দিয়েছি, রাউটার দিয়ে গেটওয়ে দিয়েছি। গেটওয়ে দিয়ে দেখো আমরা 2-3টা কম্পিউটার দিয়েছি। কম্পিউটার দিয়ে এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারলাম গেটওয়েটা। 1 নম্বর হচ্ছে গেটওয়ে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা গেটওয়ে কমায় দেয়। হ্যাঁ, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। হ্যাঁ, এরপরে গেটওয়ের কিছু অসুবিধা আছে। গেটওয়ে একটা সাইন দিয়ে রাখছি, দেখো গেটওয়ে চিত্রটা। হ্যাঁ, ক্লায়েন্ট হোস্ট এবং সার্ভার হোস্ট। এটি ধীর গতি সম্পন্ন, খুবই স্লো মোশনে কাজ করে এটি। হ্যাঁ, কনফিগারেশন তুলনামূলকভাবে বেশ জটিল গেটওয়ে কনফিগারেশন। হ্যাঁ, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। দুইটা নেটওয়ার্ক একসাথে করে আমি ক্লায়েন্ট নেটওয়ার্ক এবং সার্ভার নেটওয়ার্কের সাথে একসাথে করব, এটা বেশ ব্যয়বহুল হবে এবং কনফিগারেশনও বেশ তুলনামূলকভাবে জটিল হবে। রিপিটার, এবার আমরা দেখব রিপিটার দেখি।
নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য, হ্যাঁ, দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। দুর্বল সংকেতকে সবল করা, তাহলে নেটওয়ার্ক রিপিটার কি কারণে ব্যবহার করা হয়? নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য, মানে কম্পিউটারের মধ্যে দূর হয়ে গেছে, একটা কম্পিউটার অনেক দূরে, তাহলে আমার কিন্তু এটা কিন্তু সিগন্যাল পাচ্ছে না। সিগন্যাল না পাওয়ার জন্য আমি যদি রিপিটার ব্যবহার করি তাহলে এটা কিন্তু সহজে সিগন্যাল পেয়ে যাবে। দুর্বল সংকেতকে সবল করা এবং গন্তব্য স্থানের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। তাহলে দুর্বল নেটওয়ার্কে কি করে? এটা সবল করে। আমি সরি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নেটওয়ার্ক কি করে দুর্বল সংকেতকে সবল করে এবং গন্তব্য স্থানে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। তাহলে রিপিটার আমরা দেখলাম, রিপিটার কিছু সুবিধা আছে সেটা দেখব। দেখো রিপিটার 100 মিটার, এখানে 100 মিটার, হ্যাঁ, রিপিটার মাঝে রিপিটার আছে, দূরত্ব বাড়াইছে, হ্যাঁ, দূরত্ব বাড়ায় আমরা সংযুক্ত করতে পারছি। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটার মধ্যে দূরত্ব বাড়ায়, বিভিন্ন কম্পিউটার মধ্যে কি বাড়ায়? দূরত্ব বাড়ায়, দূরত্ব বাড়ায় নেটওয়ার্ক সংযুক্ত করা যায় রিপিটার মাধ্যমে। নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি না করে অ্যাম্প্লিফায়ার বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়, সামনের দিকে প্রেরণ করা যায়। রিপিটার কিছু অসুবিধা আছে। দেখো অনেকগুলো আমরা কম্পিউটার সংযুক্ত করেছি মাঝে রিপিটার দিয়ে করলে অনেক দূরেরটাও সহজে পেয়ে যায়। এবার আসলে অসুবিধা দেখি। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা আছে, যেহেতু দূরত্ব দিয়ে করা হয় সেজন্য বাধার সম্ভাবনা থাকতে পারে, বাধার সম্ভাবনা আছে। সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত হতে পারে, বেশি কম্পিউটার যুক্ত হতে পারে না। হ্যাঁ, রাউটারে যেমন অনেকগুলো যুক্ত হতে পারে, কিন্তু রিপিটারের ক্ষেত্রে বেশি যুক্ত হতে পারে না, রিপিটারের ক্ষেত্রে অল্প পরিমাণ যুক্ত হতে পারে। এবার আসে ব্রিজ। আমরা তোমাদেরকে আসলে ডিভাইসগুলোর সাথে পরিচয় করাচ্ছি, হ্যাঁ। ব্রিজের চিত্রটা হচ্ছে এরকম, ব্রিজ, হ্যাঁ। তথ্য যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ। দেখো প্রথম লাইনটা আমরা কি লিখেছি? তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক ডিভাইসের নাম হচ্ছে ব্রিজ। এই ডিভাইস একাধিক ল্যানের ভিতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। একাধিক ল্যান, আমরা ল্যান ম্যান ওয়েন পড়েছিলাম, তার মধ্যে হচ্ছে ল্যান। ব্রিজ প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে ব্রিজ। একটি নেটওয়ার্কে ফিজিক্যাল ডিভাইস কম্পোনেন্ট যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত করে থাকে, তাকে টপোলজি বলা হয়। এবার আসলে আমরা টপোলজি দেখি। কম্পিউটার নেটওয়ার্ক মূলত 6 ধরনের টপোলজি পাওয়া যায়। এই টপোলজি তুমি ক্লাস 8-এও পড়ছো, বুঝতে পারছো স্যার? 10-এও পড়ছো, এখন ইন্টারমিডিয়েট এসে পড়তেছো। দেখো আমরা 6 ধরনের টপোলজি লিখে রাখছি। প্রথম টপোলজি, যেটা একটা চিত্রের মাধ্যমে আমরা দিয়েছি, প্রথম টপোলজি যেটা, সেটা হচ্ছে বাস টপোলজি। এরপর হচ্ছে রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। বাস টপোলজি কোনটা? বাস টপোলজি হচ্ছে যে একগুচ্ছ তার দিয়ে দেখো উপর নিচে কম্পিউটার দেওয়া আছে, বাস টপোলজি। রিং টপোলজি কোনটা? রিং এর আকার ধারণ করেছে। স্টার টপোলজি স্টারের মতো। মেশ টপোলজি প্রতিটা আলাদা আলাদা স্বয়ংসম্পূর্ণ। ট্রি টপোলজি অনেকটা গাছের শাখা প্রশাখার মতো। হাইব্রিড টপোলজি একাধিক টপোলজি মিলে গঠিত হয়েছে হাইব্রিড টপোলজি। আমি আবার বলছি, বাস টপোলজি কোনটা? বাস টপোলজি হচ্ছে একগুচ্ছ তার ব্যবহার করে যে টপোলজিটা হয়েছে সেটাকে বলা হচ্ছে বাস টপোলজি। রিং টপোলজি কোনটা? যেটা হচ্ছে রিং এর আকার ধারণ করেছে সেটা হচ্ছে রিং টপোলজি। হ্যাঁ, রিং এর আকার ধারণ করেছে, এটা হচ্ছে রিং টপোলজি। স্টার টপোলজি অনেকটা স্টারের মতো দেখতে, সেটা হচ্ছে বলা হচ্ছে স্টার টপোলজি। আর এরপর দেখতেছি আমরা ট্রি টপোলজি এবং হাইব্রিড টপোলজি। ট্রি মানে হচ্ছে শাখা প্রশাখা নিয়ে কতগুলো কম্পিউটার, একটা মূল কম্পিউটার থাকবে, তার মধ্যে শাখা প্রশাখা থাকবে, সেটাকে বলা হচ্ছে ট্রি টপোলজি। আর হাইব্রিড টপোলজি হচ্ছে মিক্সড টপোলজি, অনেকগুলো টপোলজি মিলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে হাইব্রিড টপোলজি। ওকে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। আর আমরা দেখবো এখন বাস টপোলজি কি। দেখো বাস টপোলজি চিত্রটা দেখো একটু সময়। স্যার দেখছো বাস টপোলজি?
দেখো এখানে বাস টপোলজি বলছে যে টপোলজিতে একটি মূল তারের সাথে একটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। দেখো মূল তারটা হচ্ছে বাস। বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে। ডিজিটাল সংকেত কি স্যার? 0 এবং 1। ডিজিটাল সংকেত কি? 0 এবং 1 চলাচল করতে পারে, সেটাকে বলা হচ্ছে বাস টপোলজি। ওকে, বাস টপোলজি কি? যার মধ্যে ডিজিটাল সংকেত 0 এবং 1 চলাচল করতে পারে। ওকে, ডিজিটাল সংকেত কি স্যার? 0 এবং 1। তাহলে তাহলে ওয়ার্ক স্টেশন কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এখানে ওয়ার্ক স্টেশন দেখাচ্ছে আমরা মূল কম্পিউটারের সাথে। দেখো এখানে মূল তারটার সাথে যদি এই টপোলজিতে যদি একটা কম্পিউটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেমন আমি ল্যাপটপের সংযোগটা বিচ্ছিন্ন করে দিচ্ছি, নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না, নেটওয়ার্ক একদম ঠিক থাকবে। আবার যদি নতুন একটা কম্পিউটার নিয়ে আসি, নতুন কম্পিউটার যদি সংযুক্ত দেই, তাহলেও নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হয় না? কারণ এখানে তো নেটওয়ার্কের কোনো সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না, বাসটা তো ঠিক থাকছে। সেজন্য বাস টপোলজি প্রধান সুবিধা হচ্ছে সহজ নেটওয়ার্ক টপোলজি। বাস টপোলজি প্রধান সুবিধা কি স্যার? সহজ নেটওয়ার্ক টপোলজি। আর এই টপোলজিতে এরকম ভাবে কম্পিউটার সংযোগ বিচ্ছিন্ন করলেও নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, আবার নতুন কম্পিউটার দিলেও নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। তার মানে তুমি যদি একটা প্রতিষ্ঠান দাও, তোমার প্রতিষ্ঠান যদি ছোট প্রতিষ্ঠান হয়, তাহলে তুমি ওই প্রতিষ্ঠানের জন্য তুমি বাস টপোলজি সিলেক্ট করতে পারো। কেন? সহজ টপোলজি, এটা ব্যয় কম, এই টপোলজি সহজে ব্যবহার করা যায়। ওকে ওকে, বাস টপোলজি আমরা সুবিধা দেখি। ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ এবং এটি বিশ্বস্ত, এটি খুবই বিশ্বস্ত একটা টপোলজি। সবচেয়ে কম কেবলের প্রয়োজন হয়, ফলে খরচ ও সাশ্রয় হয়। দেখো এই কথাগুলো আমি আগে বলছিলাম, খুব কম কেবলের প্রয়োজন হয়, ফলে খরচ ও সাশ্রয় হয়। এর হচ্ছে প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। মানে নেটওয়ার্ক রিপিটার ব্যবহার করলে, আমরা জানি রিপিটার কি কারণে ব্যবহৃত হয়? অনেক দূরে ব্যবহার করার জন্য রিপিটার ব্যবহার করা হয়, দুর্বল সংকেতকে সবল করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। তাহলে আমরা কি করতে পারি? রিপিটার ব্যবহার করে এইটাকে সম্প্রসারণ অনেক বড় করতে পারি, অনেক আমি বড় করে নিয়ে যেতে পারি, এটাকে সম্প্রসারণ করতে পারি। ওকে, কোনো কম্পিউটার নষ্ট হলে বা সম্পূর্ণ সিস্টেমে নষ্ট হয়ে যায় না। তার মানে আমি বলেছিলাম কিন্তু তোমাদেরকে, যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে তাতে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। আবার একটা কম্পিউটার নতুন সংযুক্ত করছি, তাতেও নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। সমস্যা কখন হবে? যখন পুরো বাসটা নষ্ট হয়ে যাবে, তখনই সমস্যা হবে, এছাড়া কোনো সমস্যার কোনো কারণ নাই। ওকে, কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। তার মানে আমরা এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক, তুমি যদি কম্পিউটার যদি সরিয়ে নাও বা আরেকটা যদি নতুন দাও, তাহলেও নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। বাসটা বলে দিই, যেমন প্রতিটা কাজে কিছু সুবিধা এবং অসুবিধা আছে, এটারও কিছু সুবিধা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। মানে আমি যে নেটওয়ার্কটা করবো, এতে যদি আমি কম্পিউটার পরিমাণ যদি বেশি দিয়ে দিই, তাহলে তো অবশ্যই ট্রান্সমিশন মানে হচ্ছে ট্রান্সফার করতে তো অবশ্যই আমাকে বিঘ্নিত হবেই। তাহলে নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হতে পারবে না, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা কম হতে হবে, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা কম হতে পারবে। ডেটা ট্রান্সমিশনের গতি কম, মানে আদান প্রদান যে আমি করব, আদান প্রদানের গতিটা খুবই কম এটা। এরপর নেটওয়ার্কের সমস্যা সৃষ্ট সমস্যা নির্ণয় তুলনামূলকভাবে বেশ জটিল। কারণ আমি যে নেটওয়ার্কটা করব, এটা সমস্যাটা কোথায় হয়েছে, কোন কম্পিউটারে সমস্যা হয়েছে, কোন জায়গায় সমস্যাটা হয়েছে, এটা নির্ণয় করা খুব জটিল। মূল কেবলের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি পুরো নেটওয়ার্কে অচল করে দিতে পারে। তার মানে যে মূল কেবল, আমরা যে মূল কেবলটা দেখাইছি, ওই কেবলে কোনো এক জায়গায় যদি সমস্যা হয়, তাহলে পুরো নেটওয়ার্কটা সমস্যা হতে পারে। আমরা বলেছি, বারবার বলছি যে বাস টপোলজি সহজ টপোলজি, কিন্তু যদি বাসটা সমস্যা হয় তাহলে নেটওয়ার্ক বাদ। যদি কেবলের সমস্যা হয় তাহলে নেটওয়ার্ক বাদ, কিন্তু কম্পিউটার সমস্যা হলে নেটওয়ার্ক বাদ না। কম্পিউটার সমস্যা হলে কম্পিউটার চেঞ্জ করে আরেকটা কম্পিউটার আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, রিং টপোলজি রিং টপোলজি কি? রিং টপোলজি হচ্ছে, রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটার সাথে সংযুক্ত থাকে। দেখো আমি প্রথম কম্পিউটার সাথে দ্বিতীয় কম্পিউটার, দ্বিতীয়টার সাথে তৃতীয়, তৃতীয়টার সাথে চতুর্থ, চারের সাথে পাঁচ, প্রত্যেকটা কম্পিউটার সাথে প্রতিটা কম্পিউটার সংযুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে রিং টপোলজি। এভাবে রিং এর সর্বশেষ কম্পিউটার প্রথমটির সাথে সংযুক্ত থাকে। দেখো সর্বশেষ যে কম্পিউটার সংযুক্ত হয়েছে সেটা প্রথমটা, তার মানে সে প্রথমটার সাথে সংযুক্ত করতে গেলে আমাকে অবশ্যই এটা রিং এর মতো আকার হয়ে যাচ্ছে।
তাহলে রিং এর আকার ধারণ করছে, এটা টপোলজি। ওকে, আমরা কিছু সুবিধা দেখি। এই পদ্ধতিতে কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। তার মানে একটা একটার সাথে সংযুক্ত হয়, একটা একটার সাথে সংযুক্ত হয়, একটা একটার সাথে সংযুক্ত হয়। তার মানে সার্ভার এখানে লাগতেছে না, কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হচ্ছে না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান। তার মানে নেটওয়ার্কে অবস্থিত যেই কম্পিউটারগুলো থাকবে সবগুলো গুরুত্ব সমান, একটা থেকে আরেকটা গুরুত্ব বেশি হবে না। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে দক্ষতা বেশি প্রভাবিত হয় না, কম্পিউটার যদি বাড়ায় দাও তাহলে দক্ষতা বেশি বাড়বে না। হ্যাঁ, কিছু অসুবিধা আছে। নেটওয়ার্কে একটি মাত্র কম্পিউটার সমস্যা হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে। তার মানে যেহেতু এটা রিং এর আকার ধারণ করেছে, একটা কম্পিউটার যদি তুমি সরায় নাও বা একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, পুরো নেটওয়ার্কটা বাদ হয়ে যাবে, পুরো নেটওয়ার্কটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পুরো নেটওয়ার্ক যেটা, সেই নেটওয়ার্কের মধ্যে একটা কম্পিউটার সরায় নিলে নেটওয়ার্কটা বাদ, নতুন কম্পিউটার দিতে পারবো না, পুরাতন সরায় নিতে পারবো না, তাহলে নেটওয়ার্ক কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। রিং টপোলজির নেটওয়ার্ক সমস্যা নিরাপণ বেশ জটিল। যা সমস্যাটা নিরাপণ করা, খুঁজে বের করাটা বেশ জটিল। হ্যাঁ স্যার, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তারা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হয়েছে বা সমস্যাটা এটা সমাধান করতে গেলে পুরো নেটওয়ার্কটা সেট করে খুলে আবার নেটওয়ার্ক দিতে হবে, তাহলে রিং টপোলজি কিছু অসুবিধা আছে। এরপর আমরা দেখবো স্টার টপোলজি। আসলে স্টার টপোলজি কি সেটা একটু দেখি, আমরা চিত্রের মাধ্যমে দেখি। এই দেখো, এই চিত্রের মাধ্যমে দেখতেছি যে টপোলজি একটি কেন্দ্রীয় কম্পিউটার হোস্ট কম্পিউটার সাথে, মানে হোস্ট কম্পিউটার যেটা মূল কম্পিউটার, এই মূল কম্পিউটার সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে, তাকে স্টার টপোলজি বলে। আচ্ছা, এটা নাম স্টার টপোলজি কেন হইলো? স্টার টপোলজি এই জন্য হইলো যে এটা দেখতে অনেকটা স্টারের মতো, কিন্তু আসলে কি স্টারের মতো দেখাচ্ছে? স্টারের মতো ওটা অনেকটা না, বা স্টারের মতো হতে পারে। তো যাই হোক, এই টেপোলজির মধ্যে হোস্ট কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তোমাকে আগেই বলি, হোস্ট কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা বাদ হয়ে যাবে। অন্যান্য কম্পিউটার নষ্ট হলে কিন্তু নেটওয়ার্ক বাদ হবে না। এখানে মূলত কম্পিউটার যেটা, হোস্ট কম্পিউটারটা হচ্ছে মূল। দেখো, যে টপোলজি একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক স্টার টপোলজি। তা কি বলা হয় স্যার? স্টার টপোলজি। এবার আসি স্টার টপোলজির কিছু সুবিধা এবং অসুবিধা দেখি আমরা। স্টার টপোলজির সুবিধা: নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করেই স্টারে নতুন কম্পিউটার যুক্ত করা সম্ভব। মানে নতুন কম্পিউটার, নেটওয়ার্কে কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যার সৃষ্টি না করে নতুন একটা কম্পিউটার দিতে পারবো আমি স্টারের মধ্যে। ওকে, কেন্দ্রীয় ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরাপণ সহজ হয়। ইন্টেলিজেন্ট ভাব ব্যবহার করলে তার সাহায্যে নেটওয়ার্কের কর্মকাণ্ড বা ওয়ার্কলোড মনিটরিং করা যায়। এই সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। মানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাতে কি হয়েছে, অন্যান্য কম্পিউটার কোনো সমস্যা নাই, নেটওয়ার্ক সচল থাকবে, খুব সহজেই সমস্যা আক্রান্ত কম্পিউটার সরিয়ে নেওয়া যায়। আচ্ছা, বলো তো তাহলে অসুবিধা কি হবে? অসুবিধা হবে হোস্টটা যদি নষ্ট হয়ে যায়, যে আমি হোস্টের সাথে সবগুলো সংযুক্ত আছে, যদি হোস্টটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক বাদ হয়ে যাবে। অসুবিধা: কেন্দ্রীয় অবস্থানে থাকা কোনো প্রকার সমস্যা হলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে। কেন্দ্রীয় অবস্থানে থাকা থাকা হাবে, মানে যে হোস্টটা থাকবে, হোস্টটা যে হাবটা থাকবে, এই হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক বাদ হয়ে যাবে। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহার হয়, বিধায় এটি ব্যয়বহুল পদ্ধতি। কারণ আমি আমার মাঝখানে যে হোস্টটা আছে, হোস্টটা মানে হচ্ছে হাব, এই হোস্ট হাবটা যেটা আছে, হাবের মধ্যে আমি যতগুলো কম্পিউটার লাগাবো ততগুলো আমার তার লাগবে, তত ব্যয়বহুল হবে। যত তার লাগবে তত আমার তার কিনতে হবে, তত ব্যয়বহুল হয়ে যাবে। তার মানে স্টার টপোলজিতে পরিমাণ ঠিক আছে, এই খুব ব্যয়বহুল পদ্ধতি আমরা দেখলাম। এরপর আমরা দেখছি ট্রি টপোলজি। আজকে আমরা টপোলজি শেষ করব, টপোলজিটা শেষ করেই তোমাদের ক্লাসটা শেষ করব। আমাদের সাথে আছো মরিয়ম আক্তার, আছো, এরপর এছাড়া আরো অনেকেই আছো আমাদের সাথে।
এরকম প্রান্তরয় আছো, হ্যাঁ অনেকেই আছো। যাই হোক, আমরা ট্রি টপোলজি দেখছি। ট্রি টপোলজি দেখো, যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি বলা হয়। গাছের শাখা প্রশাখা দেখো, এখানে আমরা শাখা প্রশাখার মতো হাব, প্রথমে সেন্ট্রাল হাব, তারপর আবার হাব দিয়েছি, এরপর হাব দিয়েছি, হাবের পরে আবার কম্পিউটারগুলো সংযুক্ত করেছি। তার মানে একটা শাখা প্রশাখার মতো দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ট্রি টপোলজি। যে টপোলজি কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক কম্পিউটার পরস্পরের সাথে কম্পিউটার সংযুক্ত থাকে। দেখো, এক বা একাধিক কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে। দেখো, প্রথমে দেখো চিত্রটার দিকে তাকাও। চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথমে একটা হাব আছে, সেন্ট্রাল হাব, হাব থেকে আবার আর তিনটা হাব সংযুক্ত হয়েছে, তিনটা হাব থেকে কম্পিউটারগুলো সংযুক্ত হয়েছে। তার মানে আমরা দেখছি এখানে কম্পিউটারগুলো যে সংযুক্ত হয়েছে, তার মানে এটা দেখা যাচ্ছে একটা ট্রির মতো, হাবগুলোর সাথে ট্রির মতো সংযুক্ত হয়েছে। আচ্ছা, যদি সেন্ট্রাল হাব বাদে অন্যান্য হাব যদি নষ্ট হয় তাতে কিন্তু আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। আবার কোনো একটা কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। যদি সেন্ট্রাল হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্কটা প্রবলেম হবে। ওকে, আমরা কিছু সুবিধা দেখি। টি টপোলজির কিছু সুবিধা আমরা দেখছি। অফিস ব্যবস্থাপনা কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। মানে একটা অফিসের কাজে এই নেটওয়ার্কটা খুবই উপযোগী হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখলাম একটা অফিস ব্যবস্থাপনার জন্য এই নেটওয়ার্কটা খুবই উপযোগী। এবার শাখা প্রশাখায় সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হয়। তার মানে আমি শাখা প্রশাখা যে যে দিব, এর ফলে কি হবে, নেটওয়ার্কটা খুবই সহজ হয়ে যাবে, সম্প্রসারণটা সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখছি নতুন কোনো আপলোড সংযোগ বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রমে কোনো অসুবিধা হয় না। ওকে, এরপর দেখছি ট্রি টপোলজির কিছু অসুবিধা। হ্যাঁ, অসুবিধা হচ্ছে এই টপোলজি কিছুটা জটিল ধরনের। হ্যাঁ, রুট বা সার্ভার কম্পিউটার ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। ট্রি নেটওয়ার্কটা কি হয় স্যার, অচল হয়ে যায়। ওকে, নেটওয়ার্ক টপোলজি পরে আমরা হাইব্রিড টপোলজি দেখবো, এছাড়া মেশ টপোলজি দেখবো। হ্যাঁ, হাইব্রিড টপোলজি আর মেশ টপোলজি আমাদের বাকি রয়ে গেছে, এটা আমরা দেখবো এখনই। ওকে, আমরা দেখছিলাম হাইব্রিড টপোলজি এবং মেশ টপোলজি আমরা দেখছিলাম। হ্যাঁ, তো এখানে হাইব্রিড টপোলজি হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি ইত্যাদি টপোলজি সমন্বয়ে গঠিত যে টপোলজিটা, সেটাকে বলা হচ্ছে হাইব্রিড টপোলজি। তাহলে আমরা হাইব্রিড টপোলজি কি পাই, একাধিক টপোলজি সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। তাহলে হাইব্রিড টপোলজিটা কি স্যার, একাধিক টপোলজি সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। তাহলে আমরা দেখলাম হাইব্রিড টপোলজিটা কি, একাধিক টপোলজি, মানে একটা টপোলজি নিয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয় না। তাহলে কিভাবে হাইব্রিড টপোলজি গঠিত হয়, একাধিক টপোলজি সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। আসলে আমরা দেখি এখানে হাইব্রিড টপোলজি বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজি সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। উদাহরণ হিসেবে আমরা ইন্টারনেটে এই ধরনের টপোলজি দেখতে পাই। তাহলে এই ধরনের টপোলজি যেহেতু আমরা দেখতে পাই, সেহেতু দেখো আমরা চিত্র মধ্যে দিয়ে দিয়েছি বাস টপোলজি। বাসের সাথে ট্রি সংযুক্ত করেছি, ট্রির সাথে আমরা সংযুক্ত করেছি এরকম ভাবে রিং টপোলজি। তার মানে একাধিক টপোলজির সমন্বয়ে কোন টপোলজি গঠিত হয়, একাধিক টপোলজি সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয়। তাহলে একাধিক টপোলজি দিয়ে কি টপোলজি গঠিত হয়, হাইব্রিড। আর মেশ টপোলজি যেটা ছিল, সেটা ছিল যে প্রতিটি টপোলজি, প্রতিটি নেটওয়ার্ক আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা করে যে নেটওয়ার্কটা ছিল সেটাকে বলা হচ্ছে এরকম ভাবে মেশ টপোলজি। আমরা দেখলাম হাইব্রিড টপোলজি, দেখলাম হাইব্রিড টপোলজি কিছু সুবিধা দেখি। এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধির সুযোগ রয়েছে, কেননা অনেকগুলো টপোলজি একসাথে। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী আমি কি করব, নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারবো। এরপরে আমি কোনো সমস্যা দেখা দিলে তা সহজে আমি নিরাপণ করতে পারবো। কোনো সমস্যা দেখা দিলে কি করতে পারবো, সহজেই আমি নিরাপণ করতে পারবো। তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, এই টপোলজি প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যাচ্ছে, কোনো সমস্যা দেখা দিলে সহজে নিরাপণ করা যাচ্ছে। এরপরে কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়, কিছু অংশ নষ্ট হয়। হ্যাঁ, পুরোটা নষ্ট হয় না। এই নেটওয়ার্কে কিছু অসুবিধা আছে হাইব্রিড টপোলজির অসুবিধাগুলো আমরা দেখি। যেমন এই যে বাস টপোলজির সাথে আমরা কি করছি, রিং টপোলজি সংযুক্ত করেছি, আবার ট্রি টপোলজি সংযুক্ত করছি, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এই টপোলজিতে হাব সর্বদা কি থাকে, সচল থাকে। সর্বশেষ যে টপোলজি আমরা দেখবো সেটা হচ্ছে মেশ টপোলজি। আসলে মেশ টপোলজিটা দেখি আমরা শেষ করব। যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস বা পিসিতে
পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। হ্যাঁ, অতিরিক্ত সংযোগ থাকলে। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এটা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এটা কি স্যার? আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে এই নেটওয়ার্কে কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। সুবিধা কি? সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না, বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। এরপরে আসলে দেখি আমরা, এতে বড় কমিউনিকেশনে কোনো অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাগুলো আমরা দেখব। 1 নম্বর সাথে এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। হ্যাঁ, অনেক জটিল। এটা দেখো, আমরা চারদিকে কেবল দিয়ে এটা সংযুক্ত করা হয়েছে, যার ফলে এটা নেটওয়ার্কটা বেশ জটিল। হ্যাঁ, নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এটি খরচ বেড়ে যায়। হ্যাঁ, অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, প্রতিটার ক্ষেত্রে প্রতিটা লিঙ্ক স্থাপন করতে হয়, সেই জন্য এটা কি করে যায়? খরচ বেড়ে যায়। ওকে। ক্লাউড কম্পিউটিং আজকে আমরা দেখবো না, আগামী ক্লাসের জন্য ক্লাউড কম্পিউটিংটা রেখে দিলাম। আজকে আমরা দেখলাম কোন পর্যন্ত? আজকে দেখলাম আমরা টপোলজি গুলো দেখলাম। নেটওয়ার্ক টপোলজি আমরা আবার একটু রিপিট করছি। নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার? নেটওয়ার্ক টপোলজি হচ্ছে যে 6 প্রকার। 1 নম্বর হচ্ছে বাস টপোলজি, 2 নম্বর রিং টপোলজি, 3 নম্বর হচ্ছে ট্রি টপোলজি, হাইব্রিড মেশ টপোলজি, স্টার টপোলজি এবং হাইব্রিড টপোলজি। এই টপোলজিগুলো প্রতি বছর, হ্যাঁ, টপোলজিগুলো প্রতি বছর পরীক্ষায় আসে, সেজন্য আমরা এই টপোলজিগুলোকে খুব ভালো করে দেখব। আগামী ক্লাসে আমরা ক্লাউড কম্পিউটিং দেখব, তার সাথে ক্লাউড কম্পিউটিং এর সাথে আমরা এরকম ভাবে আরো যে যদি আরো পড়া আছে সেগুলো আমরা দেখে নেব। তাহলে আমরা আবার একটু রিপিট করছি যে টপোলজি কয় ধরনের? টপোলজি হচ্ছে 6 ধরনের। সবাই মুখস্থ করে ফেলো স্যার। টপোলজি 6 ধরনের: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং হাইব্রিড টপোলজি। এই 6 ধরনের টপোলজি আমরা দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ, এবং মেশ টপোলজি। আজকে তো কেউ আমার সাথে যুক্ত হলো না স্যার। আমি সায়েন্স গ্রুপদেরকে পাঠিয়েছিলাম, লিঙ্কটা পাঠিয়েছিলাম। দু একজন সিন করেছো, সিন করে তো যুক্ত হও নাই। যাই হোক, আগামী ক্লাসে আমি চেষ্টা করব সবাইকে লিঙ্কটা পাঠানোর জন্য। লিঙ্কটা পাঠালে আমার সাথে যুক্ত হতে পারবা। এছাড়াও আমরা চেষ্টা করব যে কোনো টিচার যদি আমাদের সাথে যুক্ত হয়, ওই টিচারের কাছ থেকে তোমার জন্য কিছু পরামর্শ নিয়ে আমরা কিছু আলোচনা করব। হ্যাঁ স্যার, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং সবাই সবার জন্য দোয়া করো এবং আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, নেটওয়ার্কের বিকল্প নয়। কম্পিউটার আন্তঃসংযোগ ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্কের কোনো বিকল্প নেই, পর্যালোচনা করো। ওকে স্যার, এটা যদি আমি বাড়ির কাজ দিই তাহলে তোমরা সবাই এটা করে নিয়ে আসবা, এটা করতে পারো সবাই। যাই হোক, আমরা কম্পিউটার আমরা পড়ছিলাম, আমার নাম হচ্ছে নাজির জামান, আমরা পড়ছিলাম চ্যাপ্টার টু এর নেটওয়ার্ক। আমি সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করছিলাম নেটওয়ার্কিং, নেটওয়ার্কের টপোলজি। হ্যাঁ, এর আগে আলোচনা করেছিলাম ডেটা কমিউনিকেশন মোড আলোচনা করেছিলাম। আমার লেকচারগুলো সবগুলো ফেসবুক পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যেও তুমি পেয়ে যাবা। তাহলে 1 নম্বর আমরা কি বলেছিলাম? ডেটা কমিউনিকেশন পড়েছিলাম। 2 নম্বর পড়েছিলাম ডেটা ট্রান্সমিশন মোড পড়েছিলাম, মোবাইল ফোন পড়েছিলাম, মোবাইল ফোনের প্রজন্ম পড়েছিলাম, কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিলাম, কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি পড়েছিলাম। আজকে আমরা দেখেছিলাম বিভিন্ন নেটওয়ার্কের যন্ত্রপাতিগুলো, হাব থেকে শুরু করে হাব, সুইচ, রিপিটার, ব্রিজ, গেটওয়ে, এরকম ভাবে রাউটার, এগুলো আমরা পড়েছি আজকে। ওকে, ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর নারায়ণগঞ্জ কলেজের সাথে থাকো। ওকে স্যার।